ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আম্মুর দাদার সাথে। আর ওই ঘটনার রেশ ধরে ঘটে যায় আরো একটি মর্মান্তিক ঘটনা। ওনার আম্মুর দাদার নাম শরীতুল্লাহ সর্দার। দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিলেন। ভূত প্রেতের ভয় ডর ওনাকে কখনোই আল্লাহর রহমতে কাবু করতে পারত না। ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955-56 সাল হবে, কারণ তখনকার দিনে তো মানুষ এভাবে সাল তারিখ এভাবে লিখে রাখতো না। কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে যদি তাদেরকে বলা হতো যে ওই সময় সাল কত ছিল, তখন তারা আনুমানিক একটা সময় বলতে পারতেন। সেই হিসাবে বুঝে নিতে হবে যে ওরকম একটা সময় হতে পারে। ওই সময় এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা বেশ ছোট ছিলেন। তো ওই সময়ে ওই এলাকাতে একটা ছোট্ট কালভার্ট ছিল। কালভার্টটা নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে ওই কালভার্ট সংলগ্ন এলাকায় একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ জিন থাকতো, যার নাম ছিল ইনাইতি। এই ইনাইতি জিনটা মানুষের জন্য ভয়ঙ্কর না, দুর্ধর্ষও না। তাহলে মানুষ কেন ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বলতো? কেনই বা ইনাইতির নামটা সবাই জেনে গিয়েছিল? কারণ হচ্ছে এই জিনটা ছিল মানুষের জন্য উপকারী। সে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল দুষ্টু জিনেদের জন্য। এই জিনটা ওই ব্রিজের নিচে এবং তৎসংলগ্ন এলাকাতে ঘোরাফেরা করত। তো ওই তৎসংলগ্ন এলাকায় দুষ্টু জিনেরা যদি এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করত, ইনাইতি ভয়ঙ্করভাবে রেগে যেত, এদেরকে ধাওয়া করত। আরো একটি ব্যাপার হচ্ছে, এই ব্রিজের এখানে এসে কেউ যদি ভয় পেত কোনো কারণে, সে ভয় পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, তখন যদি ইনাইতি ও ইনাইতি এইভাবে যদি ডাক দিত, তাহলে ইনাইতি নাকি সরাসরি সেই ডাকে সাড়া দিত। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে কেউ শখ করে ইনাইতির সাথে কথা বলবে বা ডাকাডাকি করবে, এটা ইনাইতি মোটেও পছন্দ করতো না। ইনাইতি নাকি ওই ডাকে সাড়া দিয়ে জিজ্ঞেস করতো, কি সমস্যা বল। যদি বলা হতো আমার বাসায় যেতে খুব ভয় লাগতেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, তাহলে ইনাইতি এই কাজে সহযোগিতা করত। এছাড়া অন্য কোনো কাজে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যেত না। অন্য কোনো কাজে যদি তাকে ডাকা হতো, কেউ শখ করে তার সাথে কথা বলবে, দেখবে, তাহলে তাদের জন্য কিন্তু ইনাইতি ভয়ঙ্কর আকার ধারণ করত। সে কখনো কাউকে ভয় দেখাতো না, কিন্তু এই সমস্ত মানুষ, এদের অতি আগ্রহ, তাদের জন্য সে ভয়ঙ্কর ছিল। তাছাড়া যারা ওই এলাকায় চলাফেরা করতে ভয় পেতেন, তাদের জন্য ইনাইতি ওই রাতের এক বন্ধু হিসাবেই আবির্ভূত হতো। কোনো একদিন এই শরীতুল্লাহ দাদা, উনি, আমরা দাদা বলে সম্বোধন করব যেহেতু জাবিদ ভাইয়ের আম্মুর দাদা, ঘটনা বোঝার সুবিধার্থে। তো শরীতুল্লাহ দাদা উনি হাটে যাবেন। তো হাটে উনি গিয়েছেন, তবে হাটে যখন যাবার জন্য বাসা থেকে বের হবেন, তখন ওনার ছেলে অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা, মানে ওনার আম্মুর বাবা, উনি তো বায়না ধরছেন যে আমি যাব আমি যাব। এখন ছেলেকে খোকা বলে ডাকতেন, শরীতুল্লাহ দাদা ছেলেকে খোকা বলে ডাকতেন। তখন উনি বলছেন যে ঠিক আছে বাবা চলো। ছেলেটাকে খুবই আদর করতেন, মাটিতে সচরাচর হাঁটতে দিতেন না। যখন ওনার সাথে হাঁটতেন, ছেলেটাকে কাঁধে বসিয়ে উনি সবসময় হাঁটাচলা করতেন। তো ছেলেটাকে কাঁধে বসিয়েই উনি হাঁটতে হাঁটতে চলে গেছেন হাটে, বাজারঘাট করেছেন। তো বাজারঘাট করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তখনকার জামানায় তো সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। বিদ্যুৎবিহীন ওই সমস্ত এলাকাগুলোতে সন্ধ্যার পর মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল হতো, যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে খুবই মুশকিল হতো, কারণ সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করত, আর তারপরে তো মানুষজন ঘুমিয়ে যেত আর কি। আবার কাক ডাকা ভোরে ফজরের আজানের পরে বা আগেই উঠে যেত, এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো হাট থেকে যখন রওনা দিয়েছেন তখন এশার আজান হয়নি, বাট ওনারা যখন রওনা দিয়ে কিছুটা পথ এগিয়েছেন তখন পার্শ্ববর্তী মসজিদে এশার আজান শোনা যাচ্ছে। তখন কিন্তু মসজিদে মাইক ছিল না, ওই মুয়াজ্জিন সাহেব খালি গলাতেই আজান দিতেন। তো এই এশার আজান ওনারা শুনেছেন, এরপরে হাঁটা ধরেছেন। বাড়িতে ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। তো যখন ছেলেকে আবার কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করেছেন,
ওই যে ওই ছোট ব্রিজ বা কালভার্টের কাছাকাছি যখন এসেছেন, তখন এই শরীয়তুল্লাহ দাদার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে, কেমন যেন অন্য রকমের একটা অনুভূতি হতে থাকে। উনি চিন্তা করলেন যে এইরকম অনুভূতি সাধারণত দুষ্টু জিনেরা যদি কাউকে ক্ষতি করার জন্য এসে থাকে তখন এরকম হতে পারে। উনি যেহেতু গ্রামের মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, কিছুটা আঁচ করতে পারতেন। ওইরকম দোয়া দুরুদ জানতেন না বা কবিরাজি জানতেন না, কিন্তু যেহেতু রাত বিরাতে চলাচল করতেন, মাছ ধরতেন, যার কারণে এই সমস্ত অনুভূতিগুলো ওনারা টের পেতেন। আর সাথে ওনার ছোট ছেলে আছে, এখন তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। উনি ওই কালভার্টের কাছে এসে বলছেন, ইনাইতি, ওই নাইতি, আসিস নাকি? তখন গম্ভীর স্বরে ওই কালভার্টের নিচ থেকেই গম গম করে আওয়াজ আসছে, শরীয়তুল্লাহ, কিরে, ভয় পাচ্ছিস নাকি? তখন ওই দাদা বলছেন, হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, সাথে তো ছেলেটা আছে, একা থাকলে তো তোকে ডাকতাম না। তখন ওই ইনাইতিরা কি বলছে, হ্যাঁ রাস্তাঘাটে আজকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তোদের জন্য, যা আমি আসি তোদের পিছনে, সোজা হাঁটতে থাক। এদিকে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা যিনি, অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা যিনি, তাকে আবার এই শহীদুল্লাহ দাদা বলছেন যে বাবা তুমি কিন্তু পিছন দিকে তাকায়ও না, সামনের দিকে তাকায় থাকো, পারলে চোখ বন্ধ করে ঘুমাও, আমি তো কাঁধে তোমাকে ধরেই রাখছি। তো কাঁধের উপর উনি বসেছিলেন হচ্ছে ঘাড়ের দুই দিকে পা দিয়ে, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা, আর ওনার যে দুই হাত, এই দুই হাত আবার শরীয়তুল্লাহ দাদা ধরে রেখেছিলেন। সুতরাং ঘুমিয়ে গেলে ওনার পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি তো চোখ বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ইনাইতি আসিস না কি রে পেছনে? তখন ওই ইনাইতি দিন বলছে, হ্যাঁ আসি রে, যা সোজা আগা, আমি আসি। তো এইভাবে যেতে যেতে একটা রাস্তা পর্যন্ত চলে আসেন, যেই রাস্তাতে অনেকগুলো তাল গাছ ছিল, প্রায় 30-40টা তাল গাছ এক লাইনে ছিল। তো এই ইনাইতি জিন আবার এই তাল গাছের এরিয়াটা কখনো পার হতো না, তার সীমানা নাকি ওই পর্যন্তই ছিল। এই ব্রিজ, তৎসংলগ্ন এলাকা, এইটুকুর মধ্যেই ইনাইটি সীমাবদ্ধ থাকতো, কারণ এক একটা এলাকা কিন্তু নাকি ভাগ করা আছে। তো ওই এলাকায় অন্য দুষ্টু জিনেরা আছে, তো তাদের সাথে সে লড়াই করতে যেত না, কিন্তু তার এলাকায় যদি অন্য জিনেরা এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করত, সে সেটা প্রতিহত করত। তো ওই তাল গাছ পর্যন্ত এসে ইনাইতি বলতেছে যে যা, এখন চলে যা, আমি তো এরপরে আর যাই না বা যাইতে পারি না, চলে যা, আল্লাহর নাম নিতে নিতে। তো এরপরে শরীয়তুল্লাহ দাদা তো উনি আগানো শুরু করেছেন। তো ওই যে পেছনে যখন এনআইটি আসছিল তখন কিন্তু একটা শব্দ হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এনআইটি আসছে। তো শরীয়তুল্লাহ দাদা যখন ওই তাল গাছের ওই এরিয়াটা পার হচ্ছেন, হঠাৎ করে ওনার সামনে দিয়ে ঘোত ঘোত করতে করতে বিশাল আকৃতির একটা শূকর ওনাকে ক্রস করে চলে যায়। এত বড় শূকর, এটা কিন্তু উনি কখনোই দেখেন নাই। উনি বুঝতে পারেন যে একটা বিপদ মনে হয় হতে যাচ্ছে, কেননা ইনাইতি তো এখন এইদিকে আসবে না। তারপরও উনি একটু সাহস সঞ্চয় করার জন্য বলছিলেন যে ইনাইতিকে আসিস পিছনে। ইনাইতির আর কোনো আওয়াজ শোনা যায় না। এই পর্যন্ত আসার সময় যতবার জিজ্ঞেস করেছেন পেছন থেকে ইনাইতি আসিস নাকি, ইনাইতি কিন্তু প্রত্যেকবারই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আছি, যা সামনে আগা। কিন্তু এখন আর শোনা গেল না। উনি বুঝতে পারলেন ইনাইতি এখন আর পেছনে নাই। এরপর তো উনি হাঁটা শুরু করেছেন, এখন কাঁধের উপর বা পিঠের একটা জায়গায় তো তার ছেলে আছেই। এই ছেলেটার একটা নিরাপত্তার ব্যাপার তো রয়েছে। উনি দ্রুত বাড়ির দিকে আগানো শুরু করলেন। তো আগাতে আগাতে উনি ঝড় বাতাস এরকম কিন্তু দেখেছেন। তো ওনার ছেলে আবার ওই কাঁধের উপর থাকতে থাকতেই কিছুটা ঘুমিয়ে পড়েছে, সে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তো ওইভাবেই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন, কাঁধের উপর রেখেই। সে আর এইসব কিছু টের পাচ্ছে না ওইভাবে। ওইদিকে উনি যখন এগিয়ে যান তখন ঝড়ো বাতাস ঠিক ওইটুকুর মধ্যে হয়, আর মাঝে মাঝেই এই শূকরের আকৃতির কিছু প্রাণী দৌড়াদৌড়ি করে। তো এরকম দেখতে দেখতেই আল্লাহর রহমতে উনি বাসায় চলে আসেন, খুব একটা বেশি সমস্যা হয় নাই। তো আসার পর এই জাবিদ ভাইয়ের নানাকে তার মায়ের কাছে দিয়ে দেন। আর তখন শরীয়তুল্লাহ দাদা উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, প্রতিমধ্যে তো এটা হইছে,
ইনাইতি আসছিল একটা জায়গা পর্যন্ত, এরপর থেকে কিছু সমস্যা শুরু হয়েছে। তো এইরকম ঘটনা আসলে গ্রামের প্রেক্ষাপটে অনেকই ঘটে। এই সমস্ত কথাবার্তাও শুনে অভ্যস্ত। আর শরীতুল্লাহ দাদার সাথে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যেটা ওনার স্ত্রীও জানেন। এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন নাই। আর ইনাইতি যেভাবে মানুষের উপকার করে সেটাও দাদি জানতেন। এর মধ্যে হয় কি, দাদা বলে ওঠেন দাদিকে যে আমি মাছ ধরতে যাব। তখন দাদি আবার বলেন যে এই রাত্রে এই সমস্ত ঘটনা ঘটলো, এখন আবার তুমি মাছ ধরতে যাবা? আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। এর মধ্যে আবার হয় কি, এই দাদার যিনি ভাই, এই ভাইয়ের ছেলে মানে ভাতিজা, ভাইপো, সে চলে আসছে। এসে বলতেছে, ও কাকা মাছ ধরতে যাবা না? তখন বলতেছে, ভাতিজা তুই আসছিস? হ্যাঁ, মাছ ধরতে যাবো। বলে যে আমাকে নিয়ে চলো। উনি হয়তো বা ওনার স্ত্রীর কারণে একটু চাপাচাপিতে যেতেন না, কিন্তু ওনার ভাইপো চলে আসছে, তখন উনি সিদ্ধান্ত নেন যে যাবেন। আর ভাইপোকে নিয়ে সাধারণত রাতের বেলা যেতেন না, ভাইপোর বয়সও অত বেশি ছিল না। তখন উনি বললেন, অবশ্য একবার বলেছিলেন যে ভাতিজা তুই বাসায় যা, আজকে তোর যাওয়ার দরকার না, আমি একাই মাছ ধরতে যাব। তখন বলে যে না কাকা, আমি বাসা থেকে বলে আসছি যে মাছ ধরতে যাব, আমি যাব এখন। কি আর করা, ভাইপোকে নিয়ে মাছ ধরার জন্য বিলের দিকে বেরিয়ে গেছেন। মাছ ধরার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো নিয়ে বের হয়েছেন। তো ওনারা এক ধরনের মাছ ধরার ফাঁদ ব্যবহার করতেন। আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এগুলোকে ঘূর্ণি বলে, এক এক এলাকায় এক এক নামে এটা অভিহিত করা হয়। পানির স্রোতের দিকে এগুলো যদি পেতে রাখা হতো, তখন মাছ এর মধ্যে ঢুকে যেত কিন্তু বেরোতে পারতো না। সাধারণত ছোট ছোট মাছ এগুলোতে আটকা পড়তো, বড় বড় মাছ এগুলোতে আসলে আটকা পড়তো না, কারণ বড় মাছ এগুলোর ভিতরে ঢুকতেই পারতো না। এগুলোতে মাছ একবার ঢুকে পড়লে আর বের হতে পারতো না। আর এই জায়গার যে ফাঁকা অংশগুলো ছিল, এদিক দিয়ে পানি আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, মাছগুলো শুধু ওর মধ্যে আটকা পড়তো। এরকম কিছু জিনিস ওনারা নিয়ে বের হয়ে যান। যে সমস্ত জায়গাগুলোতে ওইটা পাতার দরকার, ওখানে গিয়ে ওনারা ওটা পেতেছেন। পাতার পর ওনাদের একটা টং ঘর ছিল, ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। চিন্তা করেছেন যে এখানে অপেক্ষা করি, ঘুমাই, ভোরের দিকে গিয়ে এই ঘূর্ণিগুলো তুলব। ওনারা যখন টং ঘরের দিকে আগানো শুরু করেছেন, তো ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেন যে অনেকগুলা ছোট 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 আলো এক জায়গা গোলাকৃতি একটা শেপ তৈরি করেছে, একটা সার্কেল তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলো ছোট 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 আলো, এবং আলোগুলো একটু নড়াচড়া করছে। ওই গোলাকৃতি শেপ ধারণ করলেও নিজের অবস্থান থেকে একটু নড়াচড়া করছে। উনি চিন্তা করেন যে জিনিসটা কি। উনি দূর থেকে বলছে, এই কারা তোরা, কি করিস? যখন এটা বলেছে, এই আলোগুলো হলো কি সামনের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে থাকলো, মানে খুব ছোটাছুটি করে এদিক ওদিক চলে গেল, কিন্তু পেছন দিকে না, সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আর কি, এলোমেলো ভাবে। তখন এই শরীতুল্লাহ দাদা এবং ওনার ভাতিজা দুজনে কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছেন। এরপর ওরা দেখতে পেলেন এই আলোগুলো যেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এই আলোগুলোর সাথে একটা শেপ রয়েছে, 1 ফুট উচ্চতাও হবে না এরকম এক একটা শেপ। এদের হাতেই মূলত আলো। আর এই আলো দিয়ে পানির উপরের যে পোকামাকড়, মাছ না পোকামাকড় আছে, পানির উপর যে পোকামাকড় গুলো ভেসে বেড়ায়, কিছু কিছু পোকামাকড় থাকে, তারপরে কাঁকড়া থাকে পানির ভিতরে। ওখানে তো পানি কম ছিল, দেখা যাচ্ছে যে ওরা এই জিনিসের মতো কিছু জিনিস তুলে খাচ্ছে। এদের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও এদের আকৃতি যে 1 ফুটেরও কম এটা বোঝা যাচ্ছে। আর হাতে আলো, এটা কি হারিকেন নাকি এটা বোঝা যাচ্ছে না, তবে হারিকেনের আলো যেমন খুব অল্প হয়ে থাকে, আলো নড়াচড়া করে, নিভু নিভু হয়, ওরকম না, ছোট্ট একটা লাইটের মতো একভাবে চলে আসছে এগুলো। এরপর এই যে ভাতিজা যিনি, উনি বলতেছেন যে কাকা এগুলা কি? তখন এই শরীতুল্লাহ দাদা বলছেন যে এগুলা যে কি তা তো তুই বুঝতে পারবি না, তবে এইগুলা যে কি আমি বুঝছি, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। তখন এই শরীতুল্লাহ দাদা করেছেন কি, চিৎকার করে বিশ্রী ভাবে গালিগালাজ শুরু করছেন ওইগুলোকে উদ্দেশ্য করে, এই তোরা কেন আসছিস এখানে, যা ভাগ এখান থেকে, এই সমস্ত তো বলছেন। এর ভিতরে যত গালিগালাজ করার দরকার উনি করছেন। তো এরকম বিশ্রী ভাবে গালিগালাজ যখন উনি করছেন চিৎকার করে করে,
হঠাৎ করে হয় কি, ওই আলোগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছিল, ওরা মনে হলো আবার সব একই রকম ভাবে এক জায়গা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। সা করে সবগুলো এক জায়গায় চলে আসলো, গোল একটা সার্কেল ধারণ করলো। এইবার এই সার্কেল থেকে একটা লাইন হয়ে গেল, একটা লাইন হয়ে ওরা অন্যদিকে আগানো শুরু করলো। বেশ অনেকটা পথ আগাতে 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 একটা সময় মনে হলো যে এগুলা মিলিয়ে গেছে। এরপর ওনারা ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। টং ঘরের ভিতরে চলে যান, দুজন গিয়ে টং ঘরে শুয়ে পড়েন। তো যখন শুয়ে পড়েছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দুইজনেরই। এই যে ভাতিজা যিনি, উনি বলছেন যে ও কাকা, মনে হয় ঘূর্ণির মধ্যে বড় কোনো মাছ পড়ছে, এত বড় মাছ পড়ছে, বেরোতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, এরকম শব্দ করতেছে, তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসতে হবে। তখন এই শহীদুল্লাহ দাদা বলছেন যে একদম চুপ, ঘুমায় থাক, বের হইতে হবে না, ফজরের আজানের পরে বের হবো, এর আগে কোনো বাইরে বের হওয়ার কথা চিন্তাও করবি না, ঘুমা। তো এরকম ভাবে মৃদু ধমক দিয়ে ভাতিজাকে ঘুম পাড়াই দিছেন, উনিও ঘুমাই গেছেন। কিছুক্ষণ পর ভাতিজার ঘুম আবারও ভেঙে যায় সেই একই রকম শব্দে। এইবার ভাতিজা চিন্তা করেন যে কাকার কথা শুনলে হবে না, মাছটা যদি আবার চলে যায়, এত বড় মাছ, ছোট ছোট মাছ ধরার জন্য আসছি, যদি বড় মাছ পেয়েই যাই তা ক্ষতি কি, কাকাকে আর দাগানোর দরকার নেই, আমি নিজেই উঠি। এই ছেলেটা শহীদুল্লাহ দাদাকে না ডেকেই চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর সে ওই শব্দের উৎস কোথা থেকে আসছে, কোন ঘূর্ণিতে ওই জিনিসটা পড়েছে, ওই উৎস ধরে ধরে ওইখানটাতে সে যাচ্ছে। যেতে যেতে ওখানে চলেও আসছে, দেখে সত্যি সেখানে বেশ বড় আকৃতির একটা মাছ আটকে গেছে। সে কি করেছে, ওই মাছটাকে ছোটানোর চেষ্টা করেছে, সফল হয়েছে। ওই মাছটাকে সে যখন হাতে নিয়েছে তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মাছের মুখটা অনেকটাই মানুষের মতো, আর এই ভাতিজার দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়েছে। যখনই এটা হয়েছে, প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছে, ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকারে এদিকে কাকার ঘুম ভেঙে গেছে, কাকা দেখে যে ভাতিজা পাশে নাই। তখন তো এই শহীদুল্লাহ দাদা উনি তো দ্রুত বাইরে বের হয়েছেন, বের হয়ে যা চিন্তা করেছিলেন সেটাই দেখে যে তার ভাতিজা পড়ে আছে। উনি তো ভাতিজাকে ওই সময়ের মতো টং ঘরে তুলে নিয়ে আসছেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। পরে সকালবেলা উনি বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরেছে, এরপর কি হয়েছে সেটা বলে আর কি। এরপর তো এই শহীদুল্লাহ দাদা তার ভাতিজাকে খুব বকাঝকা করেন যে তোকে বারবার বললাম বের হইস না। সে ভাজে বলছে কাকা আমি বুঝতে পারি নাই যে এই ঘটনা হবে। এরপর ওই ছেলেটার মারাত্মক জ্বর আসে। সে আসলে এতটাই ভয় পেয়েছিল, সে ভয়ের খোলে পড়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না ভয়ের খোলে পড়ে যাওয়া, অর্থাৎ এমন ভয় পাওয়া যার চিকিৎসা আসলে করাটা অসম্ভব। এই ভয়ের কারণে মানুষ মারা যায়। 7 থেকে 8 দিন সে জ্বরে ভুগে মারা যায়। প্রিয় লিসেনার্স, ঘটনা এ পর্যন্তই। আমাদের প্রথম ঘটনাটি শুনলেন, কেমন লাগলো জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এখন যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি ওই জিনিসটা যে কতটা ভয়ঙ্কর তা ওনাকে খুব হাড়ে হাড়ে টের পাইয়েছে। উনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাব। তবে এই ঘটনাটি আমি ওনার ভাষায় বলার চেষ্টা করব, যেহেতু ওনার নিজের সঙ্গে ঘটেছে, আর ওনার ভাষায় বললে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঘটনাটি ঘটে 2014 সালের প্রথম দিকে নারায়ণগঞ্জের 2500-এ। ঘটনাটি মূলত একটি পরিত্যক্ত পুকুরকে কেন্দ্র করে সূত্রপাত হয়। আমি তখন একটা প্রাইভেট টেক্সটাইল মিলসের স্টক সুপারভাইজার হিসাবে নতুন চাকরি নেই। আমার থাকার জন্য অফিসের দোতলায় খুব সাজানো গোছানো পরিপাটি একটি রুম দেওয়া হলো। ভালোই চলছিল সবকিছু। কাজের চাপ কম থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসতাম প্রায়। চাকরির 3য় মাসে তেমন কোনো কাজ না থাকায় 5 দিনের জন্য ছুটি নিলাম বাসায় যাব বলে। ঘটনার দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হতে প্রায় 11:15 বেজে গেল।
প্রায় দুপুর 12টায় রওনা হব তার আগ মুহূর্তে আমার বস সাইদ সাহেবের বাসায় যাচ্ছিলাম ওনার কাছ থেকে বিদায় নিতে। দেখলাম উনি বাসা থেকে দৌড়ে বের হচ্ছেন। ওনার এভাবে দৌড়ে বের হওয়া দেখে আমি বেশ অবাক হলাম যে স্যার এভাবে দৌড়ে বের হচ্ছেন কেন। তিনি আমাকে দেখে জোরে বলে উঠলেন, কাউসার দেখো তো, জিহাদ নাকি পানিতে ডুবে গেছে। এখানে বলে রাখা ভালো, জিহাদ হচ্ছে আমার বসের নাতি, তার বয়স 8 বছর। তো আমি অবাক হয়ে ওনাকে বললাম, জিহাদকে তো আমি একটু আগে দেখলাম ফুটবল খেলতে। বলে রাখা ভালো, আমাদের অফিসের পেছন দিকে ছোট্ট একটা পরিত্যক্ত পুকুর রয়েছে, আর জিহাদ নাকি সেই পুকুরেই ডুবে গেছে। দ্রুত আমরা সবাই পুকুর পাড়ে গেলাম। গিয়ে দেখি অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর 2জন লোক পুকুর পাড়ে বসে আছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার না খুঁজে বসে আছেন কেন? উত্তরে লোকটা বলল, অনেকক্ষণ ধরে ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পেলাম না, তাই কয়েকজন লোককে পাঠিয়েছি জাল আনতে। জাল আনলে এখানে জাল টান দেয়া হবে। আমি শুনে অবাক, এত ছোট একটা পুকুরের পানিতে একটা বাচ্চাকে খুঁজে পেল না, এটা কিভাবে সম্ভব? সাইদ সাহেব আমাকে একটু জোর করে বললেন, বাবা তুমি নেমে একটু খুঁজে দেখো তো। ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতের ব্যাগটা আর ফোনটা একজনের হাতে দিয়ে পুকুরের ওই ঘোলা পানিতে নেমে খুঁজতে লাগলাম জিহাদকে। 8 থেকে 10 মিনিট খোঁজার পর ব্যর্থ হয়ে যখন ফিরে আসছিলাম, হঠাৎ আমার পায়ে অনুভব করলাম কারো ভাসমান হাতের স্পর্শ। নিশ্চিত হওয়ার জন্য একটু ঘুরে গিয়ে ডুব দিয়ে বুঝলাম কোনো বাচ্চার দেহ এটা। ডুব দেওয়া অবস্থায় কাঁধে তুলে নিলাম, কিন্তু মনে হলো লাশটা অনেক ভারী, এবং আরো মনে হচ্ছিল লাশটাকে কেউ টেনে ধরে রেখেছে। শুধু জিহাদের দেহ না, মনে হচ্ছে আমাকেও কেউ টেনে ধরে রেখেছে। কিছুতেই ডুব দেওয়া থেকে উপরে উঠে আসতে পারছিলাম না। অনেক কষ্টে আমি আমার মাথা ভাসালাম, তারপর জিহাদকে টেনে ধরে হেঁটে হেঁটে পানির মধ্য দিয়ে উপরে আসার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমার পা খুব শক্ত করে নিচ থেকে ধরে রেখেছে। যদিও বা কারো ধরে রাখার স্পর্শ আমি টের পাচ্ছিলাম না, কিন্তু আমি সেটা ফিল করছিলাম, কারণ আমার শরীর অনেক ভারী হয়ে গিয়েছিল। হতে পারে বেশ খানিকক্ষণ ডুবাডুবি করার কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে পাড়ে তুলে নিয়ে আসলাম জিহাদকে। কয়েকজনের হাতে তুলে দিয়ে আমি পানিতেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন রাত 1টা। আমি নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলাম। সমস্ত শরীরে ব্যথা অনুভব করলাম। আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে জিহাদকে ঢাকা নিয়ে গেছে। আমাকে দেখাশোনা করার জন্য সাথে একটা লোক ছিল। ওনাকে জিহাদের কথা জিজ্ঞেস করলাম, বললেন জিহাদ মারা গেছে, লাশ হয়তো আবার ফেরত নিয়ে আসছে। ওর ফোনে আমি আমার খালাকে কল দিলাম। বলে রাখা ভালো, হসপিটাল থেকে আমার খালার বাসা 30 মিনিটের দূরত্ব। আমার দুপুর 2টার মধ্যে আমাদের বাড়ি রূপগঞ্জ থাকার কথা ছিল, কিন্তু সারাদিন মা বাবা ও খালারা কেউ কোনো খোঁজ খবর পায়নি আমার। সবাই অনেক টেনশনে ছিল। ফোনেও কল করে কোনো উত্তর পাইনি, আর আমার ফোন কেউ রিসিভও করেনি। এত রাতে অচেনা নাম্বার থেকে আমার কল পেয়ে বেশ অবাক হলো খালা। তারপর ওনাকে সবকিছু বলার পর আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে। সারা রাত ঘুমাতে পারিনি, অজানা একটা ভয় কাজ করছিল মনে। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম। জিহাদ ওই পুকুর পাড়ে বসে আছে। পরের দিন ওর জানাজা আর দাফন শেষ করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে 10 থেকে 12 দিন থাকলাম, কিন্তু একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম, আর ওই পুকুরটা দেখতে পেতাম। ওই পুকুর পাড়ে জিহাদ বসে আছে।
স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক আর তাবিজ নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। চলে গেলাম আবার নিজের কর্মস্থলে। সেখানে আরো বেশি সমস্যার সৃষ্টি হলো। যখন রুমে একা থাকতাম, আমার রুমটা কেমন যেন গম গম করত। মনে হতো বেশ কিছু মানুষ সেখানে হাঁটাহাঁটি করছে এবং কথা বলছে, কিন্তু কথাগুলো বুঝতে পারতাম না যে তারা কি ভাষায় কথা বলছে। খুবই অস্পষ্ট এবং ক্ষীণ ছিল। খুব ভালো করে না খেয়াল করলে সেটা বোঝা যেত না, তবে আমি সেটা বুঝতে পারতাম। সবসময় কারো উপস্থিতি আমি টের পেতাম। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার ছিল, প্রতি রাতে একটা শব্দ পেতাম। শব্দটা এমন ছিল, মনে হতো সিলিং থেকে একটা কাঠের বাক্স জাতীয় কিছু ফ্লোরে পড়েছে। বিকট একটা শব্দ হতো। আমি ধর্মর করে ঘুম থেকে উঠে বসতাম। প্রচন্ড ভয় পেতাম। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখতাম, কিন্তু কিছুই দেখতে পেতাম না। তবে অন্ধকার রুমে কিছু একটা উপস্থিতি টের পেতাম। মনে হতো কেউ আছে রুমে। প্রায় রাতে কি মনে করে যেন পশ্চিম দিকের জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো কেউ হয়তো ওইখানে আছে। এভাবে কেটে গেল কয়েকটি দিন। প্রতি রাতে অনাকাঙ্ক্ষিতভাবে ওই বাক্স পড়ার বিকট শব্দ আর ওই শব্দের পর ভয়ানক যে আতঙ্ক কাজ করত, এবং ওই আতঙ্কের ফলে সৃষ্ট ভয় আর সারাক্ষণ কোনো অদৃশ্য কোনো অশরীরীর উপস্থিতি সারাক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে কয়েক দফায় ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়া নিয়ে এসেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেগুলো ব্যবহার করতে পারিনি একবারের জন্যও। কোনো এক অজানা কারণে সেগুলো নষ্ট হয়ে যেত। নষ্ট হতো বলতে, যখনই তেল পড়া, পানি পড়া এগুলো এনে রুমে রেখে বাহিরে যেতাম, রুমে ফিরে এসে দেখতাম তেল আর পানির বোতলের ছিপি খুলে ফ্লোরে পড়ে গেছে সব। কিন্তু এটা একেবারেই অসম্ভব ব্যাপার, যা কোনো মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না। একটা বোতল মাটিতে পড়ে যেতেই পারে, তাই বলে কি ছিপি খুলে যাবে? কিন্তু মানুষ কিভাবে তেল আর ছিপির খুলবে? আমি তো রুম সব তালা লাগিয়ে বের হতাম। তাও রেগুলার এমন হতো। প্রথমে ভয়ের কারণে হ্যালুসিনেশন মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম, কিন্তু মিথ্যে সান্ত্বনা নিজেকে কতদিন দেয়া যায়। একদিন সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নিচে নেমে এসেছি। টিউবওয়েলের কাছে দাঁড়িয়েছিলাম, কারণ দুজন লোক ফ্রেশ হচ্ছিল। হুঁশ ফিরল যখন ফ্যাক্টরি ঝাড়ুদার খালার ছিটানো পানি আমার মুখে এসে পড়ল। খুব রাগ হয়ে খালাকে বললাম, আপনি আমাকে পানি ছিটা দিলেন কেন? উত্তরে তিনি যা বললেন, রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আমাকে বললেন, স্যার, আপনি এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে গেছেন কেন? ওনার প্রশ্নে দ্বিমত পোষণ করে বললাম, আশ্চর্য, আমি কেন পুকুর পাড়ে যাব? খালা জোর গলায় বলল, আপনাকে 4 জন মিলে ধরে ওই পুকুর পাড় থেকে নিয়ে এসেছে। অনেকটা ভিড় জমে গেছে টিউবওয়েল পাড়ে। শুধু খালা না, ভিড়ের মধ্য থেকে মোটামুটি সবাই একই কথা আমাকে বলল। তিনি আমাকে বললেন, আমি যখন ফ্যাক্টরি ঝাড়ু দিচ্ছিলাম তখন জানালা দিয়ে দেখলাম আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। অনেকবার ডাকাডাকি করার পর যখন দেখলাম আপনি সাড়া দিচ্ছেন না, তখন আমরা 4-5 জন গিয়ে আপনাকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। প্রমাণস্বরূপ তিনি আমার আর যারা আমাকে পুকুর পাড় থেকে নিয়ে এসেছে তাদের লুঙ্গির অবস্থা দেখালো। দেখলাম আমার লুঙ্গিতে হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। এমনকি যারা আমাকে নিয়ে এসেছে তাদেরও একই অবস্থা। তার মানে হচ্ছে আমি পুকুরের বেশ খানিকটা পর্যন্ত নেমে গিয়েছিলাম এবং ওইখান থেকে আমাকে ধরে এনে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কলপাড়ে গিয়েছিলাম এবং সেখানে 2 জন লোক অজু করছিল। আমি তাদের অজু দেখছিলাম, যে তাদের অজু করা শেষ হওয়ার পর আমি অজু করব।
এবং মসজিদে যাব। যদিও বা আমি অজু করে নেমেছিলাম, কিন্তু তারপরেও মনে হলো যে কলের ঠান্ডা পানিতে আবার অজু করি। এবং এরপরে কিভাবে এতটা সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। দেখলাম রাত অনেক হয়ে গেছে। বুঝলাম মাগরিবের সময় পেরিয়ে প্রায় এশার নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, মানে এশার নামাজও শেষ হয়ে গেছে। কিন্তু এতটা সময় আমি কোথায় ছিলাম? আমার মনে আছে মাগরিবের আজানের সাথে সাথে আমি রুম থেকে বের হয়েছি, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল। 7-5 ভাবতে 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 ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। মসজিদে পরবর্তীতে গিয়ে ইমাম সাহেবকে সব বলার পর তিনি আমাকে আবার ঝাড়ফুঁক করে দেন। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আমার বস সাইদ সাহেব আসলেন। তিনি রাতে বাসায় ফেরার পর আমার সাথে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা শুনে আমাকে দেখতে এসেছেন। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলল, তোমার সমস্যা দিন দিন বেড়েই চলছে। তুমি কতটা আতঙ্কে থাকো সেটা আমি জানি। তাই আমি চাই না বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক। ওনার কথা শুনে আমি চমকে উঠি। তার মানে বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক, আসলে কি বোঝাতে চাচ্ছেন? ওনাকে আমি প্রশ্ন করি। কিছুটা ইতস্তত করে ওনার কাছ থেকে আমি জানতে পারি এমন এক তথ্য যা খুবই ভয়ানক এবং চাঞ্চল্যকর। এই পুকুর অনেক আগে খনন করা হয়েছে। এই পুকুর খনন করার পর নাকি ওনার দাদা স্বপ্নে দেখে এই পুকুর এক মায়ের এক ছেলে এমন 11টা নিয়ে যাবে। তার মানে এক মায়ের যে এক ছেলে রয়েছে এমন 11টা সন্তান এই পুকুরে মৃত্যুবরণ করবে। জিহাদ সহ এখন পর্যন্ত 3 জন নিয়ে গেছে। আমিও আমার মায়ের এক ছেলে। এবং এই কারণেই আমার বস সাইদ সাহেব বলছিলেন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তারপর উনি বললেন, তুমি এক কাজ করো, আমার এক বন্ধুরও এমন একটা টেক্সটাইল মিলস আছে, আপাতত কিছুদিন তুমি ওর কাছে থাকো, তোমার সমস্যা কমলে আবার আমার কাছে চলে এসো। ততদিন পর্যন্ত তোমার যাবতীয় খরচ আমি বহন করব। রাতে ঘুমানোর পর আবার সেই বক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। অন্ধকার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আবার লাইট অন করে জানালার পাশে গিয়ে জানালা খুলে পুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর কিছু দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বসের বন্ধুর কাছে চলে গেলাম। সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো ওনাদের বাংলো ঘরে। সেখানেও ওই একই সমস্যা। স্বপ্নে জিহাদকে পুকুর পাড়ে বসে থাকতে দেখতাম, আর সিলিং থেকে বক্স পড়ার শব্দ শুনতে পেতাম প্রায় প্রতি রাতেই। তেল পড়া, পানি পড়া, তাবিজ, কবচ অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু কখনো সেগুলো ব্যবহার করতে পারতাম না কোনো এক অজানা কারণে। একদিন দুপুরে গোসল করতে গিয়ে দেখি বসের বন্ধু রাহাত সাহেবের বাড়িতে গাছ কাটার জন্য কিছু কাঠুরিয়া এসেছে। তাদের সাথে গল্প করার এক ফাঁকে ঘটে একটা ভয়ানক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি নাকি এক কাঠুরিয়াকে দাঁত নিয়ে আক্রমণ করেছি। কয়েকবার নাকি ওই কাঠুরিয়াকে কোপ দেওয়ার চেষ্টা করেছি। তিনি একটা গাছের ডাল নিয়ে আমার কোপ থেকে নিজেকে রক্ষা করেছেন। তারপর নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে আমার এসব কিছুই মনে পড়ছিল না। আমার মনে প্রশ্ন জাগে, আমি কেন বিনা কারণে একজন লোককে আক্রমণ করব? সেদিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সন্ধ্যায় বাজার মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করে পানি পড়া নিয়ে আসি। খাবার পানি আনার জন্য বের হওয়ার পর রুমে ফিরে এসে দেখি পড়া পানির বোতল মাটিতে পড়ে আছে, ছিপি খোলা, সব পানি মাটিতে পড়ে গেছে। দুর্ভাগ্য মনে করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আবার সেই বাক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। সুইচ বোর্ড বিছানা থেকে একটু দূরে থাকায় বালিশের নিচে থাকা ম্যাচ থেকে 3টা কাঠি জ্বালিয়ে 3 দিকে আগুন ছুঁড়ে মারি।
তারপর উঠে লাইট জ্বালিয়ে দেখলাম সবকিছু নর্মাল। বাহিরে বের হয়ে আসলাম। ঘন্টা দুয়েক বাহিরে বসেছিলাম। বাহিরে বসে 3টা সিগারেট খেলাম আর নানান রকমের চিন্তা ভাবনা করলাম। আমার সাথে কেন এমন হচ্ছে? কি দোষ আমার? আমি তো একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। শুধু আমি কেন, ওই জায়গায় যেই মানুষই থাকবে সেই তো একই চেষ্টাই করবে, কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে? ওখানে তো আরো অনেকেই চেষ্টা করেছিল ওই বাচ্চাকে উঠানোর জন্য। কই, তাদের সাথেও কি এমন হয়েছে বলে তো আমি জানি না। যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে তো শুনতে পেতাম। যাই হোক, রাত 1টার কিছু সময় পর রুমে ঢুকে লাইট অফ করে যখনই শুয়েছি তখনই আমার সারা শরীর ভার হয়ে যায়। আমি সজাগ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার শরীরের কোনো অংশ আমি নাড়াতে পারছি না, যেন পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। মৃত মানুষের মতো পড়ে রইলাম বিছানায় আর মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর শরীর হালকা হয়ে গেল আর এরপর আমি ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের দরজায় কি যেন শব্দ করছে। আমার খালা অনেকটা আতঙ্কিত কণ্ঠে আমাকে ডাকছে, কাউসার, বাহিরে আয়, জলদি বাহিরে আয়। আমি তখন বললাম, খালা, এত রাতে আপনি এখানে কেন? তিনি আমাকে বললেন, খুব সমস্যায় পড়ে গেছি রে, এখন তোর কাছে এসেছি, জলদি ঘর থেকে বের হ। আমার চোখে তখন প্রচুর পরিমাণে ঘুম, ঘুমে চোখ খুলতে পারছি না। ঘুমের ঘোরেই আমি খালাকে বললাম, খালা, আপনি চলে যান, আমি আগামীকাল আপনার বাসায় যাব, এখন আপনি চলে যান, আমি দরজা খুলতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। কয়েকবার এইভাবে ডেকে খালার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, আর আমিও দরজা খুলে বাইরে গেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারবো না। ভোরের দিকে ঘুম ভাঙলো, বুকে অনেক যন্ত্রণা হচ্ছে। বুকে হাত দিয়ে দেখি কেমন যেন ভিজা এবং আঠালো মতো আমার সমস্ত শরীরে লেগে আছে। চমকে উঠলাম, কি এগুলো? লাইট অন করে যা দেখলাম তা ভাবতেই পারিনি। দেখলাম আমার বুকে বিড়ালের থাবার মতো নখের আঁচড়, সারা বুক জুড়ে এমন হয়ে আছে। নখের আঁচড় থেকে এই রক্ত বের হয়ে জমাট বেঁধে আঠা আঠা হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম, কি করলো এসব? আমি নিজে করিনি তো আবার? যেমন নিজের অজান্তে অনেক কিছু হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে নেমে যাচ্ছি, কাউকে দা দিয়ে আক্রমণ করতে যাচ্ছি, আমার তো এগুলো কিছুই মনে থাকে না কখন করছি এগুলো। ঘুমের মধ্যে আমি নিজেই এগুলো কি করেছি? তখন আমি আমার হাতগুলো ভালো করে দেখলাম, আমার হাতের কোথাও কোনো রক্তের দাগ পেলাম না। এমনকি আমার হাতে যে নখ, এগুলো কিন্তু অনেক ছোট, কোনোভাবেই এত কঠিন আঁচড় দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাথে সাথে মা আর খালাকে ফোন দিলাম, কিন্তু কেউ রিসিভ করলো না। উদ্দেশ্য হলো মাকে জানাবো সবকিছু, আর খালাকে জিজ্ঞেস করব উনি কেন এত রাতে আমাকে ডেকেছে। হঠাৎ করে খেয়াল হলো, আচ্ছা, আমি যেখানে থাকি এখানকার ঠিকানা তো খালা জানেই না, তাহলে খালা এত রাতে কিভাবে আসবে? আর যদি আমার সাথে ওনার কোনো কাজ থাকে তাহলে তো আমাকে উনি ফোন করবেন, তিনি আমাকে ফোন করলেন না কেন? হাজারো প্রশ্ন নিয়ে লাইট জ্বালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আজান হলে আমি বাহিরে গিয়ে বসলাম। নামাজ পড়ে দেখলাম রাহাত সাহেব আসলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, এত সকালে তুমি বাহিরে কেন? রাতে কি কোনো সমস্যা হয়েছে? আমি রাহাত সাহেবকে সারা রাতের সব কিছু খুলে বললাম। তিনি আমাকে স্থানীয় একটা মাদ্রাসায় নিয়ে গেলেন। সাথে সাথে গিয়ে দেখি হুজুর বসে কোরআন তেলাওয়াত করছেন। রাহাত সাহেব আর আমি হুজুরকে সালাম দিলাম। আমি ভয়ে অনেকটা গুটিসুটি হয়ে আছি, কথাই বলতে পারছি না। রাহাত সাহেব বললেন, দেখেন তো হুজুর, সে রাতে অনেক ভয় পেয়েছে।
হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, 5 মিনিট বা 7 মিনিট এমন। তারপর উনি আমাকে উদ্দেশ্য করে যা বললেন তা ছিল এমন, বাবা, রাতে কাজটা কিন্তু তুমি ঠিক করোনি, আগুন দিয়ে ঢিল ছোড়া তোমার ঠিক হয়নি। এতদিন ওই দুষ্টু জিনগুলো তোমাকে শুধু ভয় দেখিয়েছে। তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে আসার পর তোমার উপর ভয় দেখানোর পরিমাণও বাড়িয়ে দিয়েছে। ওই পুকুর পাড়েই তোমাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কাল রাতে যখন তুমি আগুন ছুঁড়ে মেরেছ, জিনটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রথমে তোমার উপর ভর করে, দোয়া কালাম পড়ার পর তোমাকে ছেড়ে দেয়, আর তারপর তোমার কোনো আত্মীয় রূপ ধারণ করে তোমাকে বাহিরে ডাকে। তবে তুমি এটা ভালো করেছো যে ওর ডাকে সাড়া না দিয়ে। যদি তুমি ওর ডাকে সাড়া দিয়ে বাইরে বের হতে, তাহলে তোমাকে ওই পুকুর পাড়ে নিয়ে যেত, না হয় পার্শ্ববর্তী শ্মশানে নিয়ে গিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করত। তোমার প্রাণ নিয়ে নেওয়ার উদ্দেশ্যই ছিল মূলত ওই দুষ্টু জিনের। এতক্ষণ শুধু আমি হুজুরের কথাগুলো চুপ করে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ আমি তো হুজুরকে কিছুই বলিনি। তাহলে হুজুর এত কিছু কিভাবে বলতে পারছে? রাহাত সাহেব হুজুরকে বললেন, আপনার কাছে নিয়ে এসেছি, ওকে একটু ঝাড়ফুঁক এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে দিন। আর আপনি ওকে উল্টো আরো ভয় দেখাচ্ছেন, কি ব্যবস্থা দেবেন? আর ওকে তো আরো ভয় পাইয়ে দিচ্ছেন। হুজুর বললেন, আমি ওর জন্য কিছুই করতে পারবো না, বড়জোর ঝাড়ফুঁক করে আপাতত ওর ভয়টা কমিয়ে দিতে পারি। তবে যদি অন্য কোনো ব্যবস্থা দিতে হয় তাহলে সেটা ওকে অন্য কোথাও গিয়েই নিতে হবে। রাহাত সাহেব বললেন, কেন? আপনি দিতে পারবেন না কেন? আমাদের এলাকার সবাইকে তো আপনি সব ব্যবস্থা দেন, তাহলে ওকে কেন দিবেন না? উত্তর হুজুর বললেন, রাহাত ভাই, ওকে যদি আমি কোনো ব্যবস্থা দেই, কোনো তদবির দেই, তাহলে আমার অনেক সমস্যা হবে। আর আমি শিওর ওকে যারা যেই ব্যবস্থায় দিয়েছে বা ঝাড়ফুঁক করেছে তাদেরও সমস্যা হয়েছে। উল্লেখ্য যে আমি আমাদের রূপগঞ্জের এক হুজুরের কাছ থেকে 3 বার বিভিন্ন ধরনের তদবির নিয়েছিলাম। দুর্ভাগ্য, আমি 3 থেকে 4 দিনের বেশি কোনো কিছুই ব্যবহার করতে পারিনি, বিশেষ করে তাবিজ। হুজুর একে একে আমার সাথে গত 7 মাসে যা যা ঘটেছে তার সব কিছু বর্ণনা করলেন। আমি শুনে অবাক, যেন ঘটনার সময় তিনি আমার সাথেই ছিলেন। কিছুক্ষণ পর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, এত সকালে কেন ফোন দিলাম, আর কোনো সমস্যা হয়েছে কিনা। আমি মাকে রাতের সব কিছু খুলে বললাম, আর এটাও জানালাম এখন যে হুজুরের কাছে আমি আছি উনি আমাকে যে কোনো ধরনের ব্যবস্থা দিতে নারাজ। পূর্বে আমাকে যে হুজুর বিভিন্ন ধরনের তদবির দিয়েছিলেন, মা ওই হুজুরের কাছে গেলে সেই হুজুরও নতুন করে কোনো তদবির দিতে অস্বীকার করেন। অনেক অনুরোধের পর হুজুর রাজি হয়। মাদ্রাসার ওই হুজুর আমাদের রূপগঞ্জের হুজুরের সাথে ফোনে কথা বলে ওনাকে জানিয়ে দেন কিভাবে তদবির তৈরি করতে হবে। তবে তিনি সাবধান করে দেন এবং বলেন, এখন যেন উনি কোনো ধরনের কোনো তদবিরের দিকে না যান বা কোনো বিষয় তৈরি না করেন। আমি যখন ওনার সাথে থাকব তখন যেন উনি নিজে দোয়া লেখেন, কারণ যদি আগে থেকে দোয়া লেখা হয় রাস্তায় ওনার সাথে যে কোনো বিপদ হতে পারে। ওনাদের কথা বলা শেষ হওয়ার পর হুজুর আমাকে ফু দিয়ে পানি খেতে দেয় এবং বলে সাবধানে বাড়িতে চলে যাওয়ার জন্য। বাড়িতে আসার পর আসরের নামাজ শেষে হুজুর আমাকে একটি দোয়া লিখে দেয় আর কিছু বিধি নিষেধ দিয়ে দেয়। সেগুলো হলো, আমি যেন সবসময় নামাজ পড়ি, পাক পবিত্র থাকি, কোনো মৃত মানুষের লাশ না দেখি, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে যেন 41 দিনের আগে না যাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে কিছু বাজে স্বপ্ন দেখি, যেগুলো দেখে আমি প্রচন্ড ভয় পাই।
কয়েকবার হুজুরের শরণাপন্ন হলে হুজুর আমাকে বলে এটা নাকি আমার অতীত ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য এমনটা হয়। যাই হোক, কিছু স্বপ্নের কথা না হয় অন্য কোনোদিন জানাবো, যার কিছু প্রমাণও আমি দিব। ঘটনাটা যতটা সম্ভব হয়েছে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। ভালো লাগলে বা প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করবেন। কাউসার মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাউসার মাহমুদ ভাইকে। আসলে ওনার সাথে যে ভয়ানক ঘটনাটি ঘটেছে, এটি আসলে কি বলবো, যে উনি যে এটা ধৈর্য ধারণ করে এই বিষয়টির মোকাবেলা করেছেন, আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেছেন, এটা আসলে সত্যি উনি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যখন কোনো হুজুর কাউকে মানে কোনো কিছু না দেখে, মানে আগের কোনো বিষয় না জেনে বা তার সাথে আগে থেকে পরিচয় না থাকার পরেও কোনো বিষয় বলে দেন, সাধারণত এটা এমন হয় যে ওই হুজুরের সাথে থাকা কোনো জিন, ভালো জিন, তারা এই বিষয়টি ওই হুজুরকে জানিয়ে দেয়। কারণ মানুষ কিন্তু কোনো গায়েবের খবর জানে না, জিনদের মাধ্যম দিয়ে সাধারণত বিভিন্ন ব্যক্তিরা এই জিনিসগুলো জানতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যারা এক বাবার এক ছেলে রয়েছে, তাদেরকে শুধু এই ধরনের পরিত্যক্ত পুকুর নয়, যে কোনো জায়গায় পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হোক সেটা সুইমিং পুলে, হোক সেটা পুকুরে, হোক সেটা সমুদ্রে, খালে, বিলে, যে কোনো জায়গায় সতর্ক থাকতে হবে। কারণ জিনেরা এই এক বাবার এক ছেলেদেরকে হত্যা করে তারা তাদের ক্ষমতাকে বাড়াতে পারে এবং বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মানে প্রয়োগ এবং এইটার ফলাফল এবং কার্যকারিতার বিষয়ে যেন আরো তারা মানে শক্তি প্রাপ্ত হয়, এই জন্য এক বাবার এক ছেলেদেরকে পানিতে ডুবিয়ে তারা হত্যা করে। এটার মাধ্যমে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি তারা তো সতর্ক থাকবই, এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করব। অনেকে বিশ্বাস করতে চাইবে না, কেউ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব মানুষকে এই মেসেজটা পৌঁছে দেয়া। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা থেকে যে আমরা ভয় পেয়েছি বিষয়টা এরকম নয়। কেউ ভয় পাবেন, কেউ হয়তো বা ভয় পাবেন না, কিন্তু ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঘটনা থেকে বা অধিকাংশ ঘটনা থেকে আমরা যেন শিক্ষণীয় কিছু পাই। একই ধরনের ঘটনা বা সিমিলারিটিজ আছে এমন ঘটনা থেকে আমরা একই ধরনের শিক্ষা পাই। সেই বিষয়গুলো, ওই লিসেনগুলো আমি একই ধরনের কথাগুলো বারবার বলি। এই জন্য এগুলো এই কারণে বলি, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন লিসেনাররা যুক্ত হচ্ছেন, তারা হয়তো বা আগে থেকে বিষয়টা জানতেন না। আর যারা আমাদের পুরাতন লিসেনাররা আছেন তারা প্রতিনিয়ত আমার এই অ্যাডভাইস গুলো শুনতে পাচ্ছেন। তারপর তাদের কাছে মানে সেটা পুরাতন বিষয় বা অ্যাডভাইস পুরাতন হলেও আমাদের নতুন যারা লিসেনার তাদের জন্য তো সেটা নতুন, হয়তো তারা জানতেন না, এই ঘটনার মাধ্যমে তারা জানতে পারলেন। এই জন্য কিছু কিছু বিষয় কন্টিনিউ আমাদেরকে আসলে এগুলো বলে যেতেই হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং কাউসার মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে লিখে পাঠিয়েছেন। আর আমি আশা করব আমাদের লিসেনারদের উদ্দেশ্যে আপনি আরো ঘটনা পাঠাবেন। সে পর্যন্ত আপনার ঘটনার জন্য আমরা অপেক্ষা করব এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত একজন মানুষ কোন ঘটনার প্রেক্ষাপটে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে উঠলেন সেই বিষয়টিকে কেন্দ্র করে। এবং যে ঘটনাটি বলবো, এই ধরনের ঘটনা আমরা অনেকেই মানে আমরা এই ঘটনা চাই, যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যেতে চাই আমাদের নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনো কখনো এই ঘটনা ঘটুক বা আমরা ঘটাতে চাই এই ঘটনাটি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমি ঘটনাটি যদিও বলবো এবং সেই সাথে এর কিছু পরিণতির বিষয় বলবো, একদম বাস্তব পরিণতির কথা। এটা আমার নিজের দেখা একটা পরিণতি। তো আশা করছি এই ঘটনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি এই ঘটনাটি নিজের মতো করে বলতে পারতাম, নিজের মতো করে কিছু কথা আমি বলবো, তবে
উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আগে আপনাদেরকে শোনাতে চাই। আমি তখন ইন্টারে পড়ি। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ছিলাম। পড়াশোনার চাপে প্রেম নামক অধ্যায়ে পা রাখা হয়নি। কিন্তু কথায় আছে, মানুষ জীবনে একবার হলেও প্রেমে পড়ে। আমিও তার ব্যতিক্রম হলাম না। আমাদের গ্রামের এক পাড়া প্রতিবেশী কাকাতো বোনকে আমার ভালো লেগে যায়। তার নাম রূপা। সে ছিল যথেষ্ট সুন্দরী। সে ক্লাস 10-এ পড়ত। দিন যেতে লাগলো, আমার রূপার প্রতি ভালোবাসাও বাড়তে লাগলো। কিন্তু কিছুতেই তাকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। কিভাবে বলবো? বলার সাহসও হচ্ছে না। যদি রাজি না হয়ে উল্টো আমার বাসায় বলে দেয়, তখন হবে আরেক ঝামেলা। এদিকে না বলেও আমি থাকতে পারছি না। শেষমেশ উপায় না দেখে ওর এক বান্ধবী, যে আমার সম্পর্কে ভাতিজি হয়, তাকে দিয়ে আমার প্রেমের কথাটা রূপাকে জানালাম। জানানোর পরের দিন রূপা স্কুলে যাচ্ছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। বলা বাহুল্য, স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল আমাদের বাসার কাছ দিয়েই। আমাকে দেখে রূপা ডাক দিল। আমি ভয়, লজ্জায় সব মিলিয়ে তার কাছে যেতেই আমাকে অনেক অপমান করলো আর বলল তার কথা যেন ভুলে যাই। এখানে বলে রাখি, রূপার বাবা ছিল আমাদের এলাকার বেশ ধনী একজন ব্যক্তি এবং আমাদের চেয়ে অনেক ধনী মানুষ। সেই কথা বলেও অনেক অপমান করলো। আমি অনেক কষ্ট পেয়ে বাসায় চলে এসে খুব কান্নাকাটি করলাম। লজ্জা, অপমান সবকিছু আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এভাবে চলতে লাগলো কিছুদিন। আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে লাগলো। পড়াশোনা নষ্ট হয়ে যেতে লাগলো। এর মাঝে এক দাদার সাথে সব কথা শেয়ার করতেই তিনি আমাকে বললেন, আরে এটা নিয়ে এত চিন্তার কি আছে? সোজাভাবে হয়নি তো কি হয়েছে, বাঁকাভাবে রাজি করাবি। বলে রাখি, সেই দাদার সাথে আমি সবকিছু শেয়ার করতাম আর দাদা টুকটাক কবিরাজি করত। আমি বললাম, বাঁকাভাবে মানে? বাঁকাভাবে মানে কি আমি বুঝতে পারছিলাম না। তখন দাদা বললেন, বাঁকাভাবে মানে তুই তো প্রেমের প্রস্তাব দিয়েছিস, মেয়েটি রাজি হয়নি। এখন যদি সে তোকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে বিষয়টা কেমন হয়? আমি বললাম, ধুর, এটা কি সম্ভব নাকি? আমাকে যে কথাগুলো বলে অপমান করেছে, আমি তো কল্পনাই করতে পারি না যে সে আমাকে নিজে থেকে প্রেমের প্রস্তাব দেবে। এটা কখনোই হবে না। দাদা হেসে বলল, আরে হবে হবে, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি আগ্রহ নিয়ে বললাম, কি কাজ বলো, আমি সব করতে রাজি আছি। দাদা বলল, ব্ল্যাক ম্যাজিক করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, ব্ল্যাক ম্যাজিক করলে তো ও মারা যাবে। শুনেছি ব্ল্যাক ম্যাজিক করলে অনেক ক্ষতি হয়। দাদা হেসে বলল, আরে এটা মারার জন্য না রে, তাকে প্রেমে ফেলার জন্য। তখন আমি বললাম, বলো কি, ব্ল্যাক ম্যাজিক করে প্রেমেও ফেলা যায়? এটা কি সম্ভব? শুধু তো গল্প শুনেছি, এটা কি বাস্তবে হয় কখনো? তখন দাদা বলল, হ্যাঁ রে, হয়, এটা করা যায়, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি বললাম, ওর প্রেমের জন্য সব করতে পারবো, বলো আমাকে কি করতে হবে। দাদা বলতে শুরু করলো, প্রথমে তোকে শ্মশান থেকে একটি তুলসী গাছ এবং মানুষ পোড়ানো হাড্ডি এবং এই পোড়ানোর সময় অবশিষ্ট যে কয়লাগুলো থাকে, কিছু কয়লা এবং শ্মশানের মাটি আনতে হবে একটা নির্দিষ্ট রাতে গিয়ে। তারপর সেই মেয়ের চুল এবং জামার টুকরো আনতে হবে। পরে কি করতে হবে সেটা আমি বলে দেব। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, কোনো ধরনের দ্বিধা ছাড়াই। দিন যেতে লাগলো আর আমি সেই নির্দিষ্ট সময় অর্থাৎ অমাবস্যার
শনিবার কিংবা মঙ্গলবারের অপেক্ষা করতে লাগলাম। আমার বেশি দিন অপেক্ষা করতে হলো না, কিছুদিন পর সেই সময় চলে আসলো। আমি শনিবার সন্ধ্যার পর সেই দাদার বাসায় চলে গেলাম। দাদা বলতে লাগলেন, শ্মশানে যাওয়ার সময় যাই হোক না কেন কোনো ভয় পাবি না, আর পেছন ফিরে তাকাবি না। তুলসী গাছ এক টানে তুলে ফেলবি। এখানে বলে রাখা ভালো, চিতার পাশে মানুষ পোড়ানোর পর একটা করে তুলসী গাছ পুঁতে আসে সবাই। কয়লা আর হাড় নিয়ে সোজা চলে আসবি, কোনো ভয় পাবি না, যাই ঘটুক না কেন। এখানে কিন্তু অনেক ভয়ানক বিষয় তোর সামনে চলে আসবে, কিন্তু মনে রাখবি কোনো রকমের ভয় পাওয়া যাবে না। এগুলো বলে দাদা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল এবং বলল, এটা তোর শরীর বন্ধ রাখবে, খারাপ কোনো কিছু তোর ক্ষতি করতে পারবে না। যথারীতি রাত 12টার পর আমি শ্মশানের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বলে রাখি, আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি শ্মশান রয়েছে। রাস্তায় তেমন সমস্যা হয়নি। হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে এলাম। একটু সামনেই শ্মশান, চারদিকে শুনশান নীরবতা। শ্মশানের বড় বড় গাছগুলো যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমি যথেষ্ট সাহসী ছিলাম, তাই কোনো ভয় না করে শ্মশানের এরিয়ায় যখনই ঢুকতে যাব, তার আগে হুট করে কোথা থেকে একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো। আমি খেয়াল করলাম লোকটা একটু লম্বা, সাদা জামা পরা এবং বেশ বয়স্ক, 50-60 বছর বয়স হবে। আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি এত রাতে? যাও, চলে যাও, না হলে কিন্তু মহাবিপদে পড়বে। এই মহাবিপদ বলতেই লোকটা আবার হেঁটে চলে গেল। একটু পর দেখি লোকটা আর নেই। আমি ভাবলাম অন্ধকার তো, তাই হয়তো দূরে দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে পেলাম না কে এই লোক আর আমাকে এই কথা বলে চলে গেল কেন। আমি সেগুলো চিন্তা বাদ দিয়ে শ্মশানের ভেতর চিতার কাছে সরাসরি চলে গেলাম। আসার সময় ছোট্ট একটা লাইট নিয়ে এসেছিলাম, যেন অন্ধকারে দেখতে সমস্যা না হয়। লাইট মেরে একটু খুঁজতেই একটা তুলসী গাছ চোখে পড়ে গেল। এতক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু যেই না তুলসী গাছ এক টানে তুলেছি, অমনি চারদিক থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে চিতা থেকে কিছু কয়লা আর হাড্ডি নিয়ে সাথে রাখা ব্যাগে করে যেই আসতে শুরু করব, তখনই বিকট এক শব্দে পেছন থেকে কেউ বলে উঠল, যাস নে, ওগুলো নিয়ে যাস নে, তোর ক্ষতি হবে, তুই বাঁচবি না, অনেক ক্ষতি হবে। কিন্তু শব্দের উৎস দেখতে পেছন ফিরে তাকাতেই দেখি বিভৎস এক মূর্তির মতো কিছু একটা আমার থেকে দূরে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তার মুখ দিয়ে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখলাম। আমি জানি সেগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার শরীর বন্ধ আছে। যখন শ্মশান থেকে বেরিয়ে আসলাম তখন একদম সব স্বাভাবিক, সারা পথে কোথাও কোনো সমস্যা হয়নি। আমি সেই জিনিসগুলো নিয়ে সোজা দাদার বাসায় চলে গেলাম। দাদাকে জিনিসগুলো দিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ফেরার পথেও কোনো সমস্যা হয়নি। এখন বাদ রইল মেয়ের চুল আর কাপড়, সেগুলো জোগাড় করে দাদাকে দিয়েছি। লিসেনার্স, আপনারা ভাবতে পারেন কিভাবে করেছি সেটি। আপনাদের মনে আছে সেই ভাতিজির কথা, যাকে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম? হ্যাঁ, সেই ভাতিজি আমাকে ওই মেয়ের কাপড় আর চুল জোগাড় করে দিয়েছে। দাদা আমাকে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবারে ডেকে বলেছে, আজ রাতে কাজ করব, তুই মাঠে চলে আসিস, আমি ওইখানে থাকব। বলে রাখি, আমাদের বাসার পাশে একটা ফাঁকা মাঠ বা বিল আছে। যথারীতি রাতে আমি সেখানে গিয়ে দেখি দাদা সেই মাটি দিয়ে একটা পুতুল বানাচ্ছে, মানে যেই মাটিটি আমি শ্মশান থেকে নিয়ে এসেছি। আমি যেতেই দাদা বলল, আরে এতক্ষণে এসেছিস, বস, এখন তোকেই লাগবে। আমি বললাম, আমি কি করব দাদা? বলতেই দাদা বলল,
তোর রক্ত লাগবে। আমি অবাক হলাম, মানে আমার রক্ত দিয়ে কি হবে? তখন দাদা বলল, আরে ভয় পাচ্ছিস কেন, আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিব। বলেই একটা সূচ দিয়ে খোঁচা দিয়ে আমার আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে সেই পুতুলে দিয়ে দিল। সাথে মেয়ের চুল আর কাপড় পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে 3টা সুই নিয়ে কি কি মন্ত্র পড়ে সুইগুলো পুতুলের 2 চোখ আর পেটে ঢুকিয়ে দিল এবং বলল, নে বলে আমার হাতে পুতুলটা দিয়ে দাদা বলল, এখন সোজা কবরস্থানে যাবে। কবরস্থানে গিয়ে লাশ যেভাবে শুইয়ে রাখে, অর্থাৎ উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিয়ে, সেভাবে একটা পুরাতন কবরের উপর পুতুলটা রেখে আসবি। আমি দাদার কথা মতো পুতুলটা কবরের উপর রেখে আসলাম। কবরস্থানে যাওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক। তো পুতুলটা আমি রেখে আসি, কিন্তু এর পরদিন আমার প্রচুর জ্বর আসে, যা আমাকে অনেকদিন ভুগিয়েছে। কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয়নি। পরে দাদা বুঝতে পেরে ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে আল্লাহর রহমতে সুস্থ করে তোলে। যাই হোক, এর ঠিক 7 দিন পর ঘটে সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা। রূপা আমাকে জানায় সেও আমাকে ভালোবাসে। প্রিয় লিসেনার্স, বিশ্বাস করুন, আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে রূপা আমাকে ভালোবাসে। এই কথাটা সে নিজের মুখে বলছে। কিছুদিন এভাবে যাবার পর রূপার পাগলামি বেড়েই যাচ্ছে। আমাকে ছাড়া সে কিছুই বুঝছে না, পড়াশোনা করছে না, সবসময় আমার কথা বলে এবং হুটহাট দেখা করতে চায়, যা ওর পরিবারও বুঝতে পারে। দেখা করতে গিয়ে একবার ওর মায়ের কাছে ধরাও খেয়েছিলাম। এভাবে প্রায় 6 মাস চলার পর হুট করে রূপা আর আমাকে দেখতে পারে না, আমার সাথে কথাও বলে না। এক পর্যায়ে আমাদের সম্পর্কের ইতি হয়ে যায়। পরে জানতে পারি ওর মা আরো একটা ভালো কবিরাজ দেখিয়ে আমার করা ব্ল্যাক ম্যাজিক সেটি কেটে দিয়েছে, যার ফলে রূপা আবার আগের মতো হয়ে যায়। আফরান ভাই, এই ছিল ঘটনা। আর আমার কবিরাজি শেখার হাতে খড়ি সেই দাদার কাছ থেকেই। এর মধ্যে কেটে গেছে অনেক বছর। এর মাঝে অনেক গুরুর কাছে গিয়েছি, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছি এবং করেছি, কিন্তু এখন শুধু মানুষের উপকার হয় এমন কাজ করি, কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। সবার প্রতি আমার আবেদন, কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করে কাউকে। আমার কাছে ব্ল্যাক ম্যাজিক করা আরো অনেক ঘটনা আছে, যা আমার নিজে করা কিংবা কাউকে করেছে, আমি চিকিৎসা করে ভালো করেছি। প্রিয় লিসেনার্স, আসলে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি পুরোটা তো পড়লাম। আর প্রেম সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক এটি একটা বাংলাদেশে কমন ঘটনা, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী একটি কমন ঘটনা। কারণ প্রেমে রাজি না হলে তাকে রাজি করানোর জন্য, বা হাজবেন্ড বসে আসছে না বা ওয়াইফ বসে আসছে না, তাকে বসে আনার জন্য এই ধরনের কাজগুলো হরহামেশাই হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর কাজ হয় না, আবার অনেক ক্ষেত্রেই কাজ হয়। কিন্তু এখানে যে বিষয়টি আমি শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমার খুব কাছের এক বন্ধু, আমি নাম বলবো না, তো সে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক ছাড়াই একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু সমস্যা দেখা গেল যে ওই মেয়ের পরিবার অপেক্ষাকৃত ধনী, কিন্তু ওই মেয়ে কিছুতেই তার নিজের পরিবারের কাছে ফেরত আসবে না, মানে তার হাজবেন্ডের সাথে সে থাকবে। এখন তারা যখন সব চেষ্টা করে ব্যর্থ হলো, তখন তারা ফরিদপুরের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করলো এবং সেখানে চুক্তির মাধ্যমে অনেক টাকার বিনিময়ে নিজের মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে ওই মেয়ের হাজবেন্ডের কাছ থেকে ছাড়িয়ে এনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে, মানে নিজেদের আবার বাবা মার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এবং এর মাঝখানে ঘটে অনেক ঘটনা, সেগুলো আমি বলতে চাচ্ছি না। কিন্তু এর ফলশ্রুতিতে যেটি হয়, তারা সফলও হয়, মেয়ে চলে যায়, তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এর ফলে যে ঘটনাটি ঘটে, সেটার প্রভাব ছিল খুবই মারাত্মক।
ওই মেয়ের কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেটা এখনো রয়েছে, এবং সে শারীরিকভাবে অসুস্থ। তো প্রিয় লিসেনার্স, আমি এই যে বিষয়টা বললাম মাত্র আমার নিজের দেখা, এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কিন্তু সঙ্গত কারণে আমি বিষয়টি ডিটেলসে বললাম না। কিন্তু এই বলা থেকে মানে যতটুকু আপনাদের কাছে মেসেজ দেওয়ার মানে উদ্দেশ্য ছিল, যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, পিতামাতা তার নিজের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে নিজের মেয়ের ক্ষতির জন্য নয়, ভালোর জন্য, যেন চলে আসে। তো তাদের দৃষ্টিতে সেটা ভালো ছিল, আদতে সেটা ভালো ছিল কিনা, কেন হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, সেখান থেকে মানে কাটিয়ে নিয়ে আসা এটা মোটেও একটা ভালো সিদ্ধান্ত ছিল না। যাই হোক, তারা সেটা করেছে, এখন করার পর চলেও এসেছে। কিন্তু ওই যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এই করার পর তার শারীরিক যে সমস্যাগুলো হয়েছে এবং মানসিক সমস্যাগুলো হয়েছে, এটি কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তার পিছনে, কিন্তু এই বিষয়গুলো থেকে সে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে পারছে না। এবং আমার ধারণা এই মেয়ে আর কখনো সুস্থ হবে না, যদি না আল্লাহ তাকে মানে তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাকে সুস্থ করেন। তাছাড়া কোনো মেডিকেল ট্রিটমেন্ট হোক বা কবিরাজি ট্রিটমেন্ট হোক, আর এর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ফলে যে স্থায়ী ক্ষতিগুলো হয়, এই ক্ষতিগুলো থেকে আসলে আর কোনোদিনই মানে তার জীবদ্দশায় রিকভার করা সম্ভব হয় না বললেই চলে। খুব রেয়ার কেস যে এটা রিকভার করা যায়। লিসেনার্স, যদি কেউ ওপেন হার্ট সার্জারি অপারেশন করে, মনে করুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে, হার্টে ব্লক হয়েছে বা বিভিন্ন কোনো বিষয় হয়েছে, তো ওপেন হার্ট সার্জারি করার পর তিনি কি আবার সুস্থ, হয়তোবা সেই রোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু তিনি কি আবার সুস্থ স্বাভাবিকভাবে তার লাইফ লিড করতে পারেন? তাকে সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আবার আগের মতো তিনি সবসময় চলতে ফিরতে পারেন না, বা চলতে ফিরতে পারলেও তাকে অনেক কিছু কন্ট্রোল করে চলতে ফিরতে হয়। তাহলে খেয়াল করুন যে অপারেশন করার আগে ওনার একটা অসুস্থতা ছিল, সেটা নাই, কিন্তু অপারেশন করার পর ওনার এমন কিছু সমস্যা দেখা দিয়েছে, উনি যতদিন জীবিত থাকবেন সেটা ওনাকে কন্ট্রোল করে যেতেই হবে। ঠিক ব্ল্যাক ম্যাজিকটাও তেমন, যদি আপনি ভালোর উদ্দেশ্যও করেন হয়তো বা সেই সমস্যাটা সলভ হবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে যে সমস্যাটার সৃষ্টি হবে সেটা কিন্তু আর কখনোই আপনার জীবদ্দশায় এটা যাবে না। এই জন্য আমরা কিন্তু অনেক সময় মানে এই ব্ল্যাক ম্যাজিকের চিন্তা করি, ব্ল্যাক ম্যাজিক শুধু কবিরাজ দিয়ে করায় তা কিন্তু না, এটা আমাদের একটা ভুল ধারণা। শুধু কবিরাজরা যে ব্ল্যাক ম্যাজিক করবে বিষয়টা এরকম না। অনেক সময় যে হুজুরদের কাছে আমরা যাই, হুজুর যে তাবিজ লেখে, এই তাবিজগুলোও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যেতে পারে। সবসময় যে পড়বে তা না, কিন্তু পড়ে যেতে পারে, হয়তো তাদের নিজের অজান্তেই তারা ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে। আমরা খালি চিন্তা করি ওই শ্মশানের মাটি আনা, হাড় আনা, এটা সেটা দিয়ে করলেই, কয়লা দিয়ে করলেই ব্ল্যাক ম্যাজিক হয় না। ব্ল্যাক ম্যাজিক তাবিজ দিয়েও করা যায়। ব্ল্যাক ম্যাজিকের শত শত ধরন রয়েছে। এই জন্য সাবধান। আপনি যে হুজুরের কাছে যাচ্ছেন, সেই হুজুর যে তাবিজটা দিচ্ছে সেটাও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এটা আপনি নিজেও বুঝতে পারছেন না, এমনকি হুজুর নিজেও বুঝতে নাও পারে, হতে পারে সেই বিষয়ে তিনিও ওয়াকিবহাল নন। এই জন্য বি কেয়ারফুল। আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি বিশ্বাস করি তকদির ভালো এবং মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই আসে, তাহলে আমরা আমাদের ভাগ্যে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। আর যদি সত্যি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও থাকে, পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে শরিয়া সম্মতভাবে রুকিয়া করে এই ব্ল্যাক ম্যাজিক থেকে ওই রুগীকে বের করে আনতে হবে। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ব্যক্তিকে শরিয়া সম্মতভাবে চিকিৎসার নাম হচ্ছে রুকিয়া, এই রুকিয়া করতে হবে। যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া জায়েজ আছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা ছিল। আপনাদের সকলের কাছে এটি ভালো লেগেছে, এবং যিনি পাঠিয়েছেন রাসেল ভাই, ওনাকেও ধন্যবাদ। ওনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, এবং আশা করছি ওনার কাছ থেকে আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আরো ঘটনা পাবো, কারণ অনেকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম হচ্ছে স্বরূপ আজগর। উনি পাঠিয়েছেন পুরান ঢাকা থেকে, আর এটি ঘটেছিল সিরাজগঞ্জে। আর এই ঘটনাটি ওনাকে দেন সিরাজগঞ্জের একজন রিক্সা চালক। তো ঘটনাটি আসলে যেভাবে তিনি সংগ্রহ করেছেন, সেই সংগ্রহের প্রক্রিয়া বা যে বিষয়টি সেটি বলেছেন। মূলত উনি একটা আত্মীয় বাড়িতে গিয়েছিলেন, সিরাজগঞ্জে ওনার এক আত্মীয়। আর এই ঘটনাটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি নামক একটি গ্রামের। আর যে গ্রামটি ছিল রায়গঞ্জ উপজেলা থেকে, এটি প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে। তখন পুরোটাই ছিল মেঠো পথ। তো উনি যখন ঘটনাটি সংগ্রহ করেছিলেন বা যখন শুনেছিলেন, মূলত সংগ্রহ না, যখন শুনেছিলেন, এখন থেকে প্রায় 10 বা 12 বছর আগে উনি সিরাজগঞ্জে গিয়েছিলেন ওনার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে। উল্লাপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে। তার 6 কিলোমিটার রাস্তাই ছিল মাটির। আর ওনার বোনের শ্বশুর বাড়ির কাছে একটাই দোকান ছিল, একদম বাড়ির সামনেই। তো ওনার বোনের শ্বশুর আবার হাজি মানুষ ছিলেন। আশেপাশে যত বিচার সালিশ বা দরবার হতো, তিনি বিচারক হিসেবে থাকতেন। তার অনেক সুনাম ছিল একজন সৎ মানুষ হিসেবে। তখন ওনার বয়সও ছিল কম, মাত্র 20 বছর। এখন বয়স বিবেচনায় সে বাড়ির মেহমান হয়ে ওই বাড়ির সামনের দোকান থেকে সিগারেট কেনা কেমন দেখায়। এজন্য একদিন বিকেল বেলা উল্লাপাড়া বাজারে যান তিনি এক প্যাকেট সিগারেট কিনতে ও ফোনে টাকা লোড করতে। বাজার ঘুরে ফিরে দেখতে দেখতে বেশ সময় কেটে যায়। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। উনি একাই ছিলেন, মাটির রাস্তা, তাই কোনো রিক্সাই যেতে রাজি হচ্ছিল না। ভাগ্যক্রমে একজনকে তিনি রাজি করান, বেশ বেশি ভাড়ার বিনিময়ে। সেই রিক্সা চালক লোকটি মোটামুটি তাকে গল্পে গল্পে একটি ঘটনা শেয়ার করেছিলেন। আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, এই রিক্সা চালক যে বারেক, সেই বারেক সাহেবের দাদার সুমন্দির সাথে। এবং উনি বলেছিলেন এটা নাকি একদম সত্যি একটি ঘটনা। ওনারও বিশ্বাস হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনাদেরও বিশ্বাস হবে কি হবে না, আর বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সত্য ঘটনা প্রকাশ করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, ঘটনাটির সময়কাল আনুমানিক 100 বছর আগে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল খেদাই। সে খুবই আর্থিকভাবে অসচ্ছল ছিল। উনি বেশি ইনকামের কথা চিন্তা করে অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন। ভ্যান বা এই টাইপের গাড়িগুলো ওই সময়ে যেগুলো থাকতো আর কি। একদিন রাতে সে তার গাড়ি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, কোনো ভাড়াই পাচ্ছিলেন না। এদিকে পকেটে টাকা নেই, বাড়িতে তার সন্তান স্ত্রী না খেয়ে আছে। সে যদি কিছু কিনতে না পারে, তাহলে খালি হাতে বাড়িতে গিয়ে স্ত্রী এবং সন্তানদের এভাবে ক্ষুধার্ত মুখ দেখতে কোন বাবার ভালো লাগে। এই কারণে উনি অপেক্ষা করতে 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 রাত 1টা বেজে যায়। আর ওই সময়ের রাত 1টা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, রাস্তায় একটা বিড়ালও দেখা যায় না। কিন্তু তারপরও ওনার মন খুবই খারাপ ছিল যে উনি খালি হাতে কিভাবে বাড়িতে যাবেন, এর থেকে রাতটা এখানেই কাটিয়ে দিক, এই চিন্তা করেছিলেন। তো এইভাবে ভাবছেন তিনি, হুট করে কোত্থেকে একজন মৌলানা টাইপের সাদা আলখেল্লা পরা, সাদা বড় বড় দাড়ি, মাথায় সাদা পাগড়ি বাঁধা একজন মানুষ এলেন। লোকটার গা থেকে মেশকো আম্বারের মতো খুশবুস বের হচ্ছিল এবং এমন সুঘ্রাণ বের হচ্ছিল যে চারদিকে সেই ঘ্রাণে মুখরিত হয়ে যাবার মতো অবস্থা। লোকটি এসে তাকে বলে, চলুন। খেদাই জিজ্ঞেস করলেন, কোথায় যাব? লোকটি বলল, নিমগাছি বাজারের পাশেই। খেদাই বলল,
চলুন। অদ্ভুত ব্যাপার হলো, লোকটির সাথে সাথে রিক্সাতে উঠে বসেন এবং বসার সাথে সাথে মানে খেদাই লক্ষ্য করেন যে কোনো মানুষ রিক্সাতে মানে বসার সময় বা নিচ থেকে যখন ওঠে তখন কিন্তু রিক্সা হালকা ঝাঁকুনি দেয় এবং গাড়িটা ভার হয়ে যায়। আর খেদাই খেয়াল করলেন লোকটি রিক্সায় বসার সময় একটুও ঝাঁকি লাগলো না এবং রিক্সাটা যতটা ভারী হওয়ার কথা তার ঠিক উল্টোটা হয়েছে। তার মানে রিক্সায় নর্মালি যতটুকু ভারী তার কাছে মনে হয় চালানোর সময়, খুবই হালকা মনে হয়ে গেছে তখন তার কাছে, মানে মনেই হচ্ছে না যে সে রিক্সা চালাচ্ছে। এবং ওই মানুষ যে একজন বসে আছে সেটিও মনে হচ্ছিল না। তো যাই হোক, সে স্বাভাবিকভাবেই রিক্সা চালাচ্ছিল এবং রিক্সাটা বেশ হালকা মনে হয় বেশ দ্রুত গতিতেই রিক্সা সে চালাতে পারছিল। নিমগাছি গ্রামে প্রবেশের 30 মিনিট আগে একটি বিশাল পুরনো স্থানীয় একটি মুসলিম কবরস্থান রয়েছে। রিক্সা চালাতে চালাতে সেই কবরস্থানের সামনে যেতেই ওই মৌলানা টাইপের লোকটি ভারী গলায় বলে উঠল, রিক্সা থামান। আসলে রিক্সা বলছি বারবার, আমাকে রিক্সা লিখে পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা রিক্সা ছিল না, একটা ভ্যান জাতীয় কিছু ছিল আর কি। তো যাই হোক, সে বলল গাড়ি থামান। সেও কোনো চিন্তা না করে সাথে সাথে গাড়ি থামিয়ে ফেলেন। লোকটি কোনো কিছু না বলে হনহন করে কবরস্থানের ভেতর প্রবেশ করেন এবং প্রায় 20 মিনিটের মতো সময় পার হয়ে যায়। খেদাই চিন্তা করলো, লোকটি তো কোনো ভাড়া না দিয়ে ভিতরে ঢুকে গেল, এতক্ষণ হয়ে গেল তো বের হয় না, তো এদিকে ভাড়ার আশায় তো এত রাত্রে তাকে টেনে আনলাম, তো ভিতরে যাই দেখি লোকটি আবার কোনো বিপদে পড়ে নাই তো, একা একা কবরস্থানের মধ্যে ঢুকলো, সমস্যা তো হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। উনি এই চিন্তা করে উনি ভিতরে যান। তো ভিতরে গিয়ে, কবরস্থানটা বেশ বড় ছিল, পায়ে হাঁটা মেঠো পথও ছিল কবরস্থানের ভেতর দিয়ে। ওই সময় তো এরকম পাকা রাস্তাঘাট মানে কবরস্থানের ভেতর দিয়ে তৈরি হয়নি। তো উনি মিনিট 5 হাঁটার পর, মানে রিক্সাটা কিন্তু কবরস্থানের বাইরে রেখে গিয়েছিলেন, রিক্সা তো না মানে ওনাদের গাড়িটি। তো মিনিট 5 হাঁটার পর তিনি কবরস্থানের ভেতরে মানে একটি বড় পুকুর দেখতে পান এবং ওনার মনে হচ্ছিল পুকুরের মধ্যে পানির ছলাৎ ছলাৎ শব্দ, মানে অনেক সময় আমরা পানিতে যদি হাত মুখ ধুই এরকম শব্দ হয় না, তো ওই রকম শব্দ। তো উনি কিছুটা পথ এগিয়ে যান যে ওখানে শব্দ করে কে, ওখানে হয়তো বা সেই মুরব্বী লোকটি থাকতে পারে। কিন্তু উনি ওখানে যাওয়ার পর যে দৃশ্য দেখেন, এটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ওই যে মৌলানা টাইপের যে লোকটি, উনি পুকুরে উবু হয়ে বসে তার নিজের পেটের নাড়ি ভুঁড়ি পেটের ভেতর থেকে বের করে সেগুলো পানি দিয়ে ধুচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পান এবং মনে মনে আল্লাহর নাম নিতে নিতে দ্রুত কবরস্থান থেকে বের হয়ে ওনার গাড়ির কাছে চলে যান। তিনি গাড়ির কাছে এসে দাঁড়ানোর 20 সেকেন্ডের ভেতর সেই মৌলানা টাইপের লোকটি তার সামনে চলে আসে এবং দাঁড়িয়ে বলে, আপনার উচিত হয়নি বিষয়টি দেখা, আপনার উচিত ছিল এখানে ওয়েট করা, কিন্তু আপনি এগিয়ে গিয়েছেন, বিষয়টি যেহেতু দেখেই ফেলেছেন, সবকিছু দুঃস্বপ্ন ভাবুন এবং ভুলে যান। আর এই বিষয়টি কখনোই কাউকে বলবেন না। আর যদি আপনি এই কথাটি কাউকে না বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার কোনো দারিদ্র থাকবে না। আর এই বলে ওই লোকটি তার ডান হাতটি মুঠ করে তার দিকে এগিয়ে দেন এবং রিক্সা চালক খেদাই সেও হাত বাড়িয়ে নিয়ে উনি যেটা দেন সেটা হাতে নেন এবং ওই মৌলানা সাহেবের লোকটি বলেন, মৌলানা টাইপের লোকটি বলে যে আপনার যে গামছা রয়েছে সেই গামছায় এই পয়সাটি বেঁধে রাখুন, কারণ এখানে একটি পয়সা রয়েছে। তো খেদাই দেখে এটা চকচকে একটি পয়সা, এটা কি স্বর্ণ রূপা না কিসের এটি বোঝা যাচ্ছে না, বা কোন ধাতুর তৈরি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ চকচক করছে। তো খেদাই সে তার গামছার এক পাশে খুব ভালো করে গিট দিয়ে রেখে দিল
এবং এত টাইট করে গিট দিয়েছিল যে এই ওই পয়সাটির সাথে গামছার দুই পাশ লেপ্টে ছিল, মানে বাহির থেকেও বোঝা যায় যে ভেতরে একটি পয়সা রয়েছে, চকচক করছে। তো অদ্ভুত ব্যাপার এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, পয়সাটি ওই গামছায় গিট দেওয়ার সাথে সাথে মলন টাইপের ওই লোকটি সাথে সাথে পানির মতো তরল হয়ে রাস্তার উপর পড়ে যান এবং মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে কবরস্থানের ভেতরে চলে যায়। এই দৃশ্য দেখে খেদাই খুবই ভয় পান। ভয় পেলেও মনকে সান্ত্বনা দিতে থাকে এবং এই বলে সান্ত্বনা দিতে থাকে যে এতে তার উন্নতি হবে, যেহেতু লোকটি পয়সা দিয়ে গেছে। কিন্তু কিভাবে উন্নতি হবে এই বিষয়ে উনি কিছু বলেননি। যাই হোক, নিজের ভয়কে জয় করে গাড়ি নিয়ে রাতের বেলা তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী সন্তানেরা ক্ষুধায় না খেয়েই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তার স্ত্রী তার ঘরের দরজা খুলে দেয় এবং অভুক্ত অবস্থায় উনিও শুয়ে পড়েন। যাই হোক, পর থেকে মানে এর পরের দিন থেকে সবকিছু স্বাভাবিকই ছিল, মোটামুটি কামাই রোজগার টুকটাক ভালোই হচ্ছিল। কিন্তু এই যে ঘটনাটা মানে তার মধ্যে চেপে রাখার কারণে খুবই মানে অস্থিরতায় সে ভুগতে থাকেন। সে নর্মালি আসলে পেটে কথা খুব কম রাখতে পারতেন, মানে গোপন কথা খুব কম রাখতে পারতেন। এই কারণে তার মধ্যে খুব অস্থিরতা দেখা দেয় এবং এই অস্থিরতায় সে এই শীতের দিনেও শুধু শুধু ঘামতো। যখন ঘটনা ঘটেছিল ওই সময় শীতকাল ছিল এবং এই পয়সাটি যখন সে তার কাছে রাখা শুরু করে, গামছাটা বিশেষ করে কোথাও মানে সে রাখতো না, সবসময় নিজের কাছে রাখতো। এই গামছাটি যখন সে তার কাছে রাখতো তখন এই শীতের মধ্যেও তার শরীর মানে ওই গ্রীষ্মকালে আমরা যেভাবে ঘামি ওইভাবে ঘামতো এবং বিভিন্ন কারণে মানে ওই দিন থেকেই মূলত ভালো করে খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। আর ওই গামছাটা যেহেতু সবসময় কাছে রাখতেন, নিজের মধ্যে প্রচন্ড অস্থিরতা কাজ করত। তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এই কারণে কয়েকদিন রিক্সা নিয়েও বাড়ি থেকে বের হচ্ছিলেন না এবং কিছু সময় পর পর এই শীতের মধ্যেও তিনি পুকুরের ঠান্ডা পানিতে গোসল করতেন এবং কাঁধের যে গামছাটা সেটিও ধুয়ে দিতেন এবং রাতের বেলাও ঘুমোতে যাওয়ার সময় বালিশের কাছে গামছাটি কাছে রাখতেন। এখন এইভাবে কিছুদিন যাওয়ার পর তার স্ত্রী কিন্তু সন্দেহ করে যে বিষয়টা কি। তো এক রাতে খুব ভালো করে ধরে তাকে যে কি ব্যাপার, তুমি কাজে যাচ্ছ না, বুঝলাম যে শারীরিক সমস্যা হয়েছে, কিন্তু এই যে তুমি এইভাবে ঘামছো, শীতকালেও ঠান্ডা পানিতে গোসল করতেছো, আবারও ঘামে যাচ্ছ, আবার তুমি যে গামছা, এই গামছার মধ্যে আছেটা কি, আর কেনই বা এটা সবসময় নিজের কাছে রাখো? সে তোর স্ত্রীকে বলে, না তেমন কিছু না, এমনি আর কি, শরীরে বেশি ঘাম দিচ্ছে তো ঘাম মোছার জন্য সবসময় গামছাটা কাছে রাখি। কিন্তু স্ত্রী বলছে, না না, এটা তো হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে যেটা তুমি আমার কাছ থেকে গোপন করছো। তোমার তো আগে এইভাবে ঘাম বের হতো না, আর শীতকালে কি কারো এইভাবে ঘাম বের হয়? কি লুকাচ্ছ ঠিকঠাক করে বলো। তার স্ত্রীর সাথে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে চাপের মুখে তার স্ত্রীকে সব কিছু খুলে বলে দেন এবং গামছাটা তিনি খুলে দেখাতে চান। তার স্ত্রী বলে, দেখি তো গামছার মধ্যে আসলে কি আছে। গামছা খুলে দেখাতে গিয়ে তিনি একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। গামছার মধ্যে যে পয়সাটা ছিল, ওই গিট দিয়ে খোলার আগেও দেখছিল যে বাহির থেকে মানে চকচক করছে পয়সা, বোঝা যায় আর কি। কিন্তু গিট খোলার সাথে সাথে দেখা গেল যে সেখানে কিচ্ছু নেই, পুরো খালি। অথচ তাকে একটা উজ্জ্বল পয়সা দিয়েছিল সেই মৌলানা টাইপের লোকটি। তার স্ত্রী ভাবলেন সে মিথ্যা কথা বলছে, আবার সে তার স্ত্রীকে বললেন এটা পুরোই সত্যি ঘটনা। সে রাতে আবারও দুজনের ব্যাপক কথা কাটাকাটি হয়। যাই হোক, এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওই খেদাই যিনি, তার প্রচন্ড জ্বর আসে এবং জ্বর এমন পরিমাণে আসে যার কারণে সে বিভিন্ন ধরনের প্রলাপ বকতে থাকে এবং জ্বরের ফলে সে কিছুই খেতে পারছিল না, মানে যাই মুখে দিত তার তেতো মনে হতো। এবং যখনই সে ঘুমাতো, দিনে হোক রাতে হোক, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তো ওই রাতেই বা
তার পরবর্তী কোনো রাতে সেই মৌলানা সাহেবকে তিনি স্বপ্নে দেখেন। সেই মৌলানা সাহেব স্বপ্নের মধ্যে বলেন যে আপনাকে তো শুধু একটি কথাই গোপন রাখতে বলেছিলাম, কিন্তু আপনি তো সেই কথাটি গোপন রাখতে পারলেন না, আপনি কথার বরখেলাপ করলেন। আমি তো আপনার ভালোই চেয়েছিলাম, আমি তো আপনার চাইলে ক্ষতি করতে পারতাম, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? কিন্তু আপনার কারণে আমার ক্ষতি হবে, আপনি কাজটি ঠিক করেননি। এই বলে ওই লোকটি চলে যায়। এরপর দিন সকালে তিনি তার স্ত্রী সন্তানদের কাছে এই স্বপ্নের ঘটনাটি খুলে বলেন। সেদিন দিবাগত রাতে খেদাই চাচার শরীরে মানে প্রচন্ড জ্বর আসে। জ্বর আসলে সাধারণত আমরা কি দেখি, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় বডিতে, কিন্তু ওনার শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছিল যে ওনার কাঁপাকাঁপি করার পরিবর্তে ওনার গরম লাগছিল, এবং উনি সেই গরম সহ্য করতে না পেরে ঠান্ডা পানিতে, মানে তো তখন তো শীতকালই ছিল, এটা তো অল্প কিছুদিনের মধ্যে ঘটনাটা ঘটে গেছে আর কি, কিন্তু বেশি দিন গিয়েছে তা না। তো উনি পুকুরের ঠান্ডা পানিতে দৌড়ে গিয়ে ঝাঁপ দেন। তো ওনার এভাবে ঝাঁপ দেওয়ার দেখে ওনার স্ত্রী এবং তার 15 কি 17 বছর বয়সী একটি ছেলে ছিল, সেও তার পিছনে পিছনে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় তাকে তোলার জন্য। তারা দুজন মিলে খেদাই চাচাকে পুকুর থেকে উপরে তুলে এনে শুইয়ে দেয়। তারা বুঝতে পারেন যে তিনি আর জীবিত নেই, তিনি মারা গেছেন। এটি ছিল ঘটনা।